আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি রেবেকা রহমান, সিনিয়র শিক্ষক, ওয়েস্টার্ন হাই স্কুল। তোমাদের সবাইকে ওয়েস্টার্ন হাই স্কুলের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ সমন্বয় ও নিঃসরণ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সমন্বয় এবং নিঃসরণ। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারটি পড়লে তোমরা কী কী শিখতে পারবে, জানতে পারবে, অর্থাৎ এর শিখন ফল সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই চ্যাপ্টারটি পড়লে তোমরা উদ্ভিদের সমন্বয় সম্পর্কে জানবে, ফাইটোহরমোন সম্পর্কে জানবে, উদ্দীপনা ট্রপিক চলন সম্পর্কে জানবে, স্নায়ুতন্ত্র সম্পর্কে জানবে, নিউরন সম্পর্কে জানবে, মস্তিষ্ক সম্পর্কে জানবে, মেরুরজ্জু সম্পর্কে জানতে পারবে, প্রতিবর্ত চক্র, রেচনতন্ত্র এবং ঘাম ও মূত্র এই টপিকসগুলো নিয়ে তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চ্যাপ্টারটা অনেক বড়, সেই জন্য আমরা চ্যাপ্টারটিকে দুইটা ভাগে ভাগ করেছি। একদিন এটা পড়ানো সম্ভব না, সেজন্য আমি আজকে উদ্ভিদের সমন্বয় থেকে নিয়ে স্নায়ুতন্ত্র পর্যন্ত, নিউরন পর্যন্ত আজকে পড়াবো তোমাদের। আর নেক্সট ক্লাসে মস্তিষ্ক থেকে নিয়ে ঘাম এবং মূত্র এতটুকু আমি পড়াবো। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের চ্যাপ্টারটির নাম হচ্ছে সমন্বয় ও নিঃসরণ, অর্থাৎ সমন্বয় অর্থ কোঅর্ডিনেশন, নিঃসরণ ইংরেজি হচ্ছে সিক্রেশন। কোঅর্ডিনেশন অ্যান্ড সিক্রেশন। সমন্বয়। প্রিয় শিক্ষার্থীরা, সমন্বয় কথাটা যদি আমি বুঝাতে চাই তাহলে একটু ডিটেলসে বলতে হবে। ধরো আমাদের ওয়েস্টার্ন হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেই জন্য কী দরকার? বিভিন্ন কাজের একটা যোগসূত্র বা সমন্বয় দরকার না? যেমন আমাদের পুরস্কারের লিস্ট তৈরি করা, পুরস্কারগুলো কেনা, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, অ্যানাউন্সমেন্টের আয়োজন করা, অতিথিদের বরণ করা, অতিথিদের আসন গ্রহণ করানো, তারপরে পুরস্কার প্রদান করা ইত্যাদি নানান রকম বিষয় আছে, তাই না? তো এই বিভিন্ন বিষয়গুলো যদি যে যার মতো ইচ্ছা মতো করতে থাকে তাহলে কী হবে? একটা বিশৃঙ্খলা দেখা দিবে। তো এই জন্য কী দরকার? এই সকল কাজের মধ্যে একটা যোগসূত্র বা সমন্বয় থাকা দরকার। এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমার মধ্যেও কিন্তু নানা রকমের কাজ চলছে। যেমন আমার চোখ তোমাদের দিকে তাকিয়ে আছে, চোখ কাজ করছে, কথা বলছি, আমার মুখটা কাজ করছে। এই যে আমি হাত নাড়াচ্ছি, আমার হাতের মাসলগুলো কাজ করছে। আমার শরীরের ভিতরেও কিন্তু নানা রকমের কাজ চলছে। যেমন আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি। আমার ডায়াফ্রামটা ওঠানামা করছে, আমার যে লাংস বা ফুসফুস সেটা কি হচ্ছে? কন্টিনিউয়াসলি সংকুচিত প্রসারিত হচ্ছে। আমার হার্ট বা হৃৎপিণ্ড কন্টিনিউয়াসলি পাম্প করে যাচ্ছে, ফলে আমার সারা শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি সকালে যা খেয়েছিলাম তার কিছু অংশ এখনও আমার শরীরে পরিপাক হয়ে চলেছে। এই যে নানাবিধ কাজ, এই সমস্ত নানাবিধ কাজের মধ্যে কিন্তু একটা যোগসূত্র বা সমন্বয় আছে, ঠিক আছে? তো সমন্বয় অর্থ হচ্ছে, কোঅর্ডিনেশন বা সমন্বয় অর্থ হচ্ছে যে বিভিন্ন কাজের মধ্যে যে যোগসূত্র স্থাপন করা বা যোগাযোগ স্থাপন করা, সেটাই হচ্ছে সমন্বয়। তাহলে সমন্বয় ব্যাপারটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা এবার দেখব যে উদ্ভিদের সমন্বয় ব্যাপারটা কি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রাণী দেহে সমন্বয় যে ব্যাপারটা সাধন হয় বা সমন্বয় সাধন হয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে। স্নায়ুতন্ত্র কি আমরা একটু পরেই পড়ব। স্নায়ুতন্ত্রের মাধ্যমে উদ্ভিদ দেহেও কিন্তু নানা রকমের কাজ আছে, যেমন উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের অঙ্কুরোদ্গম, প্রজনন, ফল ধরা, ফুল ফোটা, বিভিন্ন ধরনের উদ্ভিদের বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক কাজগুলো রয়েছে, ওদের জৈবিক কাজগুলো রয়েছে। এই সমস্ত কাজগুলো তারা কিভাবে করে? উদ্ভিদের তো কোনো স্নায়ুতন্ত্র নেই, তাহলে তারা কিভাবে এই সমস্ত কাজের সমন্বয়টা সাধন করে? বিজ্ঞানীরা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন। তারা উপলব্ধি করেছেন যে উদ্ভিদের মধ্যে এমন কিছু জৈব রাসায়নিক পদার্থ আছে যে রাসায়নিক পদার্থটা এই কাজগুলো করতে, সমন্বয় করতে সাহায্য করে। বিজ্ঞানীরা এদের নাম দিয়েছেন ফাইটোহরমোন, ঠিক আছে? ফাইটোহরমোন। তাহলে আমরা এখন ফাইটোহরমোন সম্পর্কে পড়ব। ফাইটো কথাটার অর্থ হচ্ছে উদ্ভিদ, হরমোন কথাটার অর্থ হচ্ছে প্রাণরস। তার মানে উদ্ভিদের যে প্রাণরসগুলো আছে সেটা হচ্ছে ফাইটোহরমোন। ফাইটোহরমোনের যদি আমরা ডেফিনেশন দিই, ফাইটোহরমোনটা কোষের মধ্যে উৎপন্ন হয় এবং দূরবর্তী স্থানে যে কাজ করে। যদি আমরা ডেফিনেশনে যাই, হোয়াট ইজ ফাইটোহরমোন বা ফাইটোহরমোন কি যদি আমরা বলতে চাই, তাহলে এটা বলতে হবে যে জৈব রাসায়নিক পদার্থ, উদ্ভিদের যে জৈব রাসায়নিক পদার্থ
কোষে উৎপন্ন হয় এবং কোষ থেকে দূরবর্তী কোনো স্থানে গিয়ে এর কার্যটা সম্পাদন করে, সেটাই হচ্ছে ফাইটোহরমোন। তো উদ্ভিদের ফাইটোহরমোন কিন্তু উদ্ভিদের বিভিন্ন জৈবিক যে কার্যগুলো আছে, একটু আগে যেগুলো বললাম, প্রজনন, বৃদ্ধি, ফুল ফোটা, ফল ধরা, এগুলো বিভিন্ন যে জৈব পদার্থ, ওদের জৈবিক যে প্রক্রিয়াগুলো আছে, এই প্রক্রিয়াগুলো করতে অনেকগুলো ফাইটোহরমোন সাহায্য করে বা এর গতিকে ত্বরান্বিত করে। আবার অনেকগুলো হরমোন আছে যেগুলো এই গতিকে বাধা দেয় বা বাধাপ্রাপ্ত করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো এর উপর ডিপেন্ড করে আমরা ফাইটোহরমোনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন, আর একটা হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন। বৃদ্ধি সহায়ক হরমোনের মধ্যে কী কী আছে দেখো, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন। আর বৃদ্ধি প্রতিবন্ধক হরমোনের মধ্যে আছে অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন ইত্যাদি। এছাড়া ফ্লোরিজেন নামে আরেকটা হরমোন আছে, ফ্লোরিজেন। ফ্লোরি কথাটা ফ্লাওয়ার থেকে আসছে, জেন মানে উৎপন্ন করা, তার মানে এই ফ্লোরিজেন এই হরমোনটা ফুল ফোটাতে সাহায্য করে। ঠিক আছে, এখন আমরা বৃদ্ধি সহায়ক হরমোনগুলো দেখব। প্রথমে আসি আমরা অক্সিন নিয়ে। অক্সিন, চার্লস ডারউইন উনি অক্সিন আবিষ্কার করেছেন। উনি লক্ষ্য করেছেন যে উদ্ভিদের যে ভ্রূণমুকুল, তার উপর যদি তির্যকভাবে আলো পড়ে, তাহলে ভ্রূণমুকুলটা কী করে, বাঁকা হয়ে এই আলোর ওই যেদিকে আলো আছে সেদিকে বাঁকা হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো উনি অনেক চিন্তা ভাবনা করলেন যে এটা বেঁকে কেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। উনি অনেক চিন্তা ভাবনা করে উনি এটা নির্ণয় করলেন যে এখানে নিশ্চয়ই কোনো জৈব রাসায়নিক পদার্থ আছে যার জন্য উদ্ভিদটা বাঁকা হয়ে এই আলোর দিকেই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তিনি এটার নাম দিয়েছেন অক্সিন। এই অক্সিন কী করে, আমাদের শাখা কলমে মূল গজায়। শাখা কলম কোনটা? শাখা কলম হচ্ছে আমরা যদি একটা গাছের ডাল কাটি এবং গাছের ডালটা থেকে কিন্তু আমরা চারা গজাই, সেটাই হচ্ছে শাখা কলম। এই শাখা কলমের থেকে কিন্তু মূল গজাতে ওখানে অক্সিন থাকে এবং শাখা কলমে মূল গজাতে অক্সিন সাহায্য করে। আর কি করে, এই বীজের সুপ্তাবস্থা কাটাতে সাহায্য করে। অক্সিন হচ্ছে শাখা কলমে মূল গজাতে সাহায্য করে এবং ফলের অকালে ঝরে পড়া রোধ করে। ফলের অকালে ঝরে পড়াটা কি? ফল যদি গাছের মধ্যে থেকে কাঁচা অবস্থায়, ছোট অবস্থায় পড়ে যায়, সেটা নাই পাকতে পারলো, তাহলে কিন্তু আমরা পাকা ফল খেতে পারবো না, তাই না? তাহলে এই যে ফলের অকালে ঝরে পড়া, এটা রোধ করে কিন্তু এই অক্সিন। আচ্ছা, এরপর আমরা চলে যাবো জিবেরেলিন। জিবেরেলিন হচ্ছে চারা গাছ, বীজপত্র, পত্রের বর্ধিষ্ণু অঞ্চল, এই সমস্ত অঞ্চলে এই জিবেরেলিন দেখা যায়। জিবেরেলিন মেনলি কি করে? জিবেরেলিন হচ্ছে পর্ব মধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি করে। পর্ব মধ্য কি? মনে করো এই একটা উদ্ভিদের কাণ্ড, তার মধ্যে তোমরা দেখো জায়গায় জায়গায় কিন্তু তোমরা ডাঁটা অথবা পুঁইশাক নিশ্চয়ই দেখেছো, দেখবে যে জায়গায় জায়গায় উঁচু উঁচু জায়গা আছে, এগুলোকে বলা হয় পর্ব। এবং এই পর্বের যে মাঝখানের যে জায়গাটা, এগুলোকে বলা হয় পর্ব, এবং এই পর্বের যে মাঝখানের জায়গাটা, এটাকে বলা হয় পর্ব মধ্য। এই পর্ব মধ্য যদি দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু উদ্ভিদ লম্বা হবে, তাই না? এখন কোনো খাটো গাছে যদি আমরা জিবেরেলিন পুশ করি, বাইরে থেকে প্রয়োগ করি, তাহলে কিন্তু অন্যান্য গাছের তুলনায় এই জিবেরেলিন এর প্রভাবে গাছটা লম্বা হয়ে যাবে। এই জিবেরেলিন কি করে? বৃদ্ধি হতে তো সাহায্য করে, বীজের সুপ্তাবস্থা কাটাতেও কিন্তু সাহায্য করে। মানে বীজের সুপ্তাবস্থা জিনিসটা কি? বীজের সুপ্তাবস্থা মানে বীজ থেকে চারা যতক্ষণ না বের হচ্ছে, চারা গাছ না বের হওয়ার সেইটুকু অবস্থাকে বলা হয় সুপ্তাবস্থা। এটা কাটাতে কিন্তু জিবেরেলিন সাহায্য করে। এরপর চলে আসি আমরা সাইটোকাইনিন। এটা ফলের মধ্যে পাওয়া যায়, শস্যতে পাওয়া যায়, ডাবের পানিতে পাওয়া যায়। এই সাইটোকাইনিন মেনলি তোমার কোষের বৃদ্ধি, এটাও বীজের সুপ্ত অবস্থা কাটাতে সাহায্য করে। আর কী করে? আরেকটা মেইন কাজ করে হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। তোমরা সবাই তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, যেটা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়েছো, যে মাইটোসিস কোষ বিভাজনটাকে দুইটা পর্যায়ে ভাগ করেছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এই সাইটোপ্লাজমের বিভাজন কিন্তু এই সাইটোকাইনেসিসটা সাইটোকাইনিন হরমোনের মাধ্যমে হয়। তো এই গেল আমাদের বৃদ্ধি সহায়ক হরমোনগুলো, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন। এরপর আমরা চলে যাব বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন, ইথিলিন। ইথিলিন একটা গ্যাসীয় হরমোন। এর আগে যতগুলো হরমোনের কথা বলেছি সবগুলো কিন্তু লিকুইড বা তরল, আর ইথিলিন হচ্ছে গ্যাসীয় হরমোন। এটা হচ্ছে মূল, পাতা, ফুল, ফল, এগুলো তো দেখা যায় ইথিলিন।
ইথিলিন মেইনলি ফল পাকাতে সাহায্য করে। আমরা যে গাছের কাঁচা ফল থেকে ফলটা পেকে যায়, ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। তাহলে এই গেল আমাদের, আমরা ফাইটো হরমোন সম্পর্কে পড়ে ফেললাম। এখন দেখো এরপরে টপিকসটা হচ্ছে উদ্দীপনা। উদ্ভিদ কিন্তু বিভিন্ন ধরনের উদ্দীপনায় সাড়া দেয়, যেমন তাপ, আলো, এগুলো উদ্দীপনায় কিন্তু উদ্ভিদ সাড়া দেয়। যেমন তাপের উদ্ভিদের ফুল ফোটানোর ক্ষেত্রে কিন্তু আলো এবং তাপের অনেক প্রভাব রয়েছে। এই তাপের প্রভাবটাকে বলা হয় ভার্নালাইজেশন এবং আলোর প্রভাবটাকে বলা হয় ফটোপিরিয়ডিজম। তোমাদের এই অষ্টম শ্রেণীর বইতে ভার্নালাইজেশন সম্পর্কে কিছুই বলা নেই, ফটোপিরিয়ডিজম সম্পর্কে অল্প একটু বলা আছে, সে সম্পর্কে আমি একটু বলি। যেমন উদ্ভিদের ফুল ফোটানোর ক্ষেত্রে কিন্তু আমাদের দিনের আলোর একটা প্রভাব রয়েছে, দৈর্ঘ্যের একটা প্রভাব রয়েছে। এর উপর বেস করে উদ্ভিদকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ, একটা বড় দিনের উদ্ভিদ, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদ, যে উদ্ভিদগুলো ফুল ফোটানোর জন্য দিনের আলো অল্প সময়ের দরকার, যেমন সাধারণত শীতকালের যে উদ্ভিদগুলো আছে সেগুলো হচ্ছে ছোট দিনের উদ্ভিদ, যেমন চন্দ্রমল্লিকা। আর বড় দিনের উদ্ভিদ হচ্ছে যে উদ্ভিদগুলোর ফুল ফোটানোর ক্ষেত্রে অনেক বেশিক্ষণ আলোর দরকার, দিনের আলো অনেক বেশি সময় দরকার। যেমন আমাদের গ্রীষ্মকালে যে ফুলগুলো ফুটে, যেমন আমাদের ঝিঙ্গা, উদাহরণ হলো ঝিঙ্গা। আর কিছু কিছু উদ্ভিদ আছে আলোক নিরপেক্ষ, এগুলোর ক্ষেত্রে দিনের আলোর কোনো প্রভাব নেই, ওটা বেশিক্ষণ আলো থাকলেও ফুল ফুটবে, কম সময় আলো থাকলেও ফুল ফুটবে। এটা হচ্ছে যেমন শশা। এরপর আমরা চলে যাব ট্রফিক চলন। ট্রফিক চলন, প্রিয় শিক্ষার্থীরা, মনে করো তোমার গায়ে কেউ চিমটি কেটেছে, অথবা তোমার পায়ের উপর একটা তেলাপোকা চলে গেছে, কি করবে তুমি? চমকে উঠে রিয়্যাক্ট করবে, তাই না? সরে যাবে বা লাফিয়ে উঠবে। উদ্ভিদেও কিন্তু এই ধরনের উদ্দীপনাগুলো উদ্ভিদও সাড়া দেয়। যেমন তোমরা নিশ্চয়ই লজ্জাপতি গাছকে দেখেছো। লজ্জাপতি গাছের পাতা যদি তোমরা টাচ করো, ছুঁয়ে দাও, কি করে? লজ্জাপতি গাছের পাতাগুলো আস্তে করে নুয়ে যায়, ঠিক আছে? আবার লাউ গাছ তোমরা নিশ্চয়ই চিনো, লাউ গাছের আকর্ষি থাকে। এই আকর্ষিটা দেখা যায় আস্তে আস্তে বাড়তে বাড়তে লাউ গাছের আকর্ষি এরকম করে ঘুরে একদম গোল আকার ধারণ করে, ঠিক আছে? এটা কিন্তু উদ্ভিদের একটা চলন। হ্যাঁ, এই যে উদ্ভিদ চলতে শুরু করলো বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিয়ে, উদ্ভিদের যে বৃদ্ধি বা চলন, এটাকে আমরা বলবো ট্রফিক চলন। আচ্ছা, এই ট্রফিক চলন কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে সামগ্রিক আর একটা হচ্ছে বক্রচলন। সামগ্রিক কথাটার অর্থ মানে সমস্ত উদ্ভিদটাই চলবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা তো বলতে পারি উদ্ভিদ তো চলাফেরা করতে পারে না, তাহলে সামগ্রিক চলনটা কিভাবে হবে? হ্যাঁ, কিছু কিছু উদ্ভিদ আছে নিম্ন শ্রেণীর, যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া, কিছু শৈবাল, এগুলো উদ্ভিদগুলো নিজের সমস্তটাই চলাফেরা করতে পারে, এটা হচ্ছে সামগ্রিক চলন। আর বক্রচলন যেটা আছে, বক্রচলনটা বোঝাতে গেলে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা বোঝাবো। আচ্ছা, আমি যদি এখানে একটা কাচের বোতল নিয়েছি, এই কাচের বোতল নিয়েছি, তার মধ্যে একটা পুষ্টি উপাদান, এগুলো হচ্ছে পুষ্টি উপাদান। এই পুষ্টি উপাদানের মধ্যে যদি আমি একটা চারা গাছকে রেখে দিই, এটা পুষ্টি উপাদান। এই পুষ্টি উপাদানের মধ্যে যদি আমি একটা চারা গাছকে রেখে দিই, কি দেখব? 4-5 দিন পর দেখা যাবে এই যে চারা গাছটা, এটা কি হয়েছে? একদম বেঁকে এই আলোর দিকে চলে গেছে, আর এর যে মূলটা, এটা আলোর বিপরীতমুখী হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন দেখো, আমরা এই জানালার পাশে রেখেছিলাম বোতলটাকে, রাখার পরে কি হয়েছে? এর যে কাণ্ডটা কার দিকে গেছে? জানলার যে আলো আছে, আলোর দিকে বেঁকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আর এর যে মূলটা, সেটা আলোর বিপরীত দিকে বেঁকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বিপরীত দিকে। তাহলে এটার মূলের কাণ্ডের চলনটা হচ্ছে আলোকমুখী চলন এবং মূলের চলনটা হচ্ছে আলোক বিমুখী চলন। তো এই চলনগুলোকেই আমরা
বলবো হচ্ছে বক্রচলন। এই আলোকমুখী চলনটাকে আবার ফটোট্রপিজম বলা হয়। যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তারা ট্রপিক চলনটা কি, কাণ্ডের চলন, মূলের চলন, এগুলো কিন্তু ট্রপিক চলন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র পড়ার আগে আমরা বলবো তন্ত্র জিনিসটা কি। তন্ত্র বা এটাকে ইংরেজিতে বলা হয় সিস্টেম। তন্ত্র বা সিস্টেম, তন্ত্র বা সিস্টেম হচ্ছে যে প্রক্রিয়াটা কোনো পদ্ধতিকে চালু রাখে, ঠিক আছে, এটাই হচ্ছে তন্ত্র বা সিস্টেম। আমাদের স্নায়ুতন্ত্রের ইংরেজি নাম হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। এখন এই স্নায়ুতন্ত্রটা কি জিনিস? মনে করো তোমাকে কেউ চিমটি কাটলো, তুমি কি রিয়াক্ট করবে, তাই না? অনুভূতি হবে, তোমার ত্বক ফিল করবে যে তুমি ব্যথা পেয়েছো, বা মশা কামড় দিল ব্যথা পেয়েছো। আমরা কারো দুঃখ দেখলে বা কান্না দেখলে আমাদেরও চোখে পানি চলে আসে, কান্না চলে আসে। কারো খুশি দেখলে আমরা খুব, যেমন কারো যদি কোনো ভালো রেজাল্ট হয় আমরা খুব খুশি হয়ে যাই। এই যে অনুভূতিগুলো, এই অনুভূতিগুলো যে তন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটাই হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের ডেফিনেশন যদি আমরা বলি হোয়াট ইজ নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র কি, তাহলে বলতে হবে যে তন্ত্র আমাদের বিভিন্ন অঙ্গের মধ্যে যোগসূত্র স্থাপন করে বা যোগাযোগ স্থাপন করে, আমাদের বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টির মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে আমরা স্নায়ুতন্ত্র বলি। আচ্ছা, এর তিনটা পার্ট আছে, আমি একটু একটু করে বুঝিয়ে দিই। প্রথম কথাটা বলেছি যে তন্ত্র আমাদের বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপন করে। অঙ্গ কি? আমাদের হাত, পা, চোখ, কান, মুখ, এগুলো, এদের মধ্যে কি করে? একটা যোগাযোগ স্থাপন করবে স্নায়ুতন্ত্র। আমাদের বিভিন্ন জৈবিক কার্যাবলী, আমাদের বিভিন্ন জৈবিক কার্যাবলী হচ্ছে শ্বসন, রেচন, জনন, পরিপাক, এই জৈবিক কার্যাবলীর মধ্যে একটা সমন্বয় সাধন করবে। এবং আর থার্ড নাম্বার কি বলেছি, যে আমাদের উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টির মাধ্যমে কি করে? পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। সেন্টেন্সটা একটু কঠিন হয়ে গেল, তাই না? আমি একটু বুঝিয়ে বলি, তাই তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। মনে করো এখন হঠাৎ বাইরে থেকে একটা বোম ফুটলো বা একটা পটকা ফুটলো, আমি কি করবো? চমকে উঠে বাইরের দিকে তাকাবো, এইভাবে তাকাবো, তাই না? তাহলে এই যে বাইরে থেকে একটা বোমের আওয়াজ আসলো, এটা কি একটা উদ্দীপনা, তাই না? আমি কি করলাম? উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করলাম। আমি চমকে উঠে বাইরের দিকে তাকালাম, প্রতিবেদন সৃষ্টি করলাম, এবং বোমটা যে বাইরের থেকে, পরিবেশ থেকে সৃষ্টি হয়েছে, আমি কি করলাম? এখানে পরিবেশের সাথে একটা যোগাযোগ স্থাপন করলাম, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। এখন এই স্নায়ুতন্ত্র কিন্তু তিনটা পার্ট আছে। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা এটাকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। 2 নাম্বারটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা এটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আরেকটা হচ্ছে স্বয়ংক্রিয় তোমার স্নায়ুতন্ত্র বা এটাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে আমরা দেখলাম যে স্নায়ুতন্ত্রকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেম। এই যে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে কেন্দ্র বরাবর থাকে আমাদের মাঝখানে, এর প্রধান, আমাদের টোটাল স্নায়ুতন্ত্রের প্রধানই হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন, যেটাকে আমরা ব্রেন বলি বা মস্তিষ্ক বলি, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ, যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত, ঠিক আছে? আমাদের মানুষের ব্রেন কিন্তু সবচেয়ে বেশি উন্নত, সমস্ত প্রাণীকুলের মধ্যে মানুষের ব্রেন সবচেয়ে বেশি উন্নত। তাহলে আমরা পড়ে ফেললাম যে এই স্নায়ুতন্ত্রের প্রকারভেদটা পড়লাম। এখন আমরা স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক সম্পর্কে জানব। আমরা
প্রত্যেকে জানি যে আমরা জীবদেহের গঠন এবং কাজের একককে বলা হয় কোষ। সেরকমই স্নায়ুতন্ত্রের কিন্তু গঠন এবং কাজের একক, কার্যকরী একক রয়েছে, তাকে আমরা বলবো নিউরন। নার্ভাস সিস্টেম থেকে নার্ভ থেকে নিউরন এসেছে, নিউরন বলা হয়। এটা একটা নিউরন, একটা নিউরনের চিত্র এঁকেছি আমি। নিউরন দেখো, একটা নিউরন কিন্তু আমাদের প্রাণী দেহের সবচেয়ে দীর্ঘতম কোষ, সবচেয়ে লম্বা কোষ হচ্ছে নিউরন। নিউরনের কিন্তু দুটো অংশ আছে, দেখো, একটা কোষ দেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। কোষ দেহ, এটা হচ্ছে কোষ দেহ। এই কোষ দেহটা দেখো, এর মধ্যে যেটা থাকা দরকার, এর বাইরের আবরণটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন, ভিতরে হচ্ছে এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে কোষ দেহ। কোষ দেহর আকার গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, নক্ষত্রাকৃতির হতে পারে, বিভিন্ন আকৃতির হতে পারে। কিন্তু আমরা জানি যে প্রাণী কোষে কিন্তু আরেকটা অঙ্গাণু থাকে, যেটা হলো সেন্ট্রিওল, যেটা কোষ বিভাজনে অংশগ্রহণ করে। কিন্তু নিউরনের কিন্তু কোনো সেন্ট্রিওল নাই, নিউরনের কোষ দেহতে কোনো সেন্ট্রিওল নাই। তাহলে কি নিউরন বিভাজিত হতে পারে না? না, নিউরন বিভাজিত হতে পারে না। আমরা জানি একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, ছোট্ট থাকে, ধীরে ধীরে তার কোষগুলো মাইটোসিস প্রক্রিয়া বাড়তে 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 যখন পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়, সে কিন্তু তার ট্রিলিয়ন কোষ উৎপন্ন হয়ে যায়, তার বড় বাড়তে বাড়তে। কিন্তু নিউরন, তাহলে নিউরন কি একই তো থাকলো? নিউরনের তো কোনো কোষ বিভাজন হয় না, তাহলে সে কীভাবে বড় হয়? হ্যাঁ, তাহলে জন্মের সময় যতগুলো নিউরন নিয়ে একটা শিশু জন্মগ্রহণ করেছে, মৃত্যু পর্যন্ত ঠিক ততগুলো নিউরনই থাকবে। তাহলে সে যে বড় হচ্ছে, নিউরনের কী অবস্থা হবে? হ্যাঁ, নিউরন কি হয়? লম্বায় বড় হয়। নিউরন যত সে বড় হচ্ছে একটা শিশু, তত তার নিউরনের দৈর্ঘ্যটা বাড়তে থাকে। এবং নিউরন কিন্তু মাথা থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় জালের মতো বিস্তৃত অবস্থায় রয়েছে পুরো শরীরে নিউরন। এখন আমরা কোষ দেহ চলে গেলাম, এখন হলো প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আমরা দুটা ভাগে ভাগ করেছি। প্রলম্বিত অংশ, একটা হচ্ছে ডেনড্রন, একটা হচ্ছে এক্সন। ডেনড্রন, এই দেখো কোষ দেহ থেকে কতগুলো শাখার মতো বের হয়েছে, এগুলোকে বলবো আমরা ডেনড্রন। ডেনড্রন, এই ডেনড্রন থেকে আবার কতগুলো প্রশাখা বের হয়েছে, যেগুলো প্রশাখা, এগুলোকে বলা হয় ডেনড্রাইট। একটা নিউরনের অনেকগুলো ডেনড্রাইট থাকতে পারে। আচ্ছা, এরপর দেখো লম্বা আর প্রলম্বিত অংশ, আরেকটার নাম বলেছি এক্সন। একটা লম্বা একটা অংশ দেখা যাচ্ছে, একটা নিউরনের একটাই এক্সন থাকবে, এই লম্বা অংশটা, এটার নাম হচ্ছে এক্সন। এক্সনের দেখো আমাদের এক্সনের মধ্যে কতগুলো শীতের মতো দেখা যাচ্ছে, আবরণের মতো, এগুলোকে বলা হয় মায়োলিন শীত। আর এর মাঝখানে আমরা কতগুলো ফাঁকা জায়গা আছে, এটাকে বলবো র্যানভিয়ারের পর্ব। এই নিউরনের কিন্তু আবার একটা টোটাল নিউরনের কিন্তু একটা আবরণ আছে, তার নাম হচ্ছে নিউরোলেমা। যেমন সব কিছুরই আবরণ থাকে, হার্টের আবরণকে আমরা পেরিকার্ডিয়াম বলবো, লাংসের আবরণকে প্লুরা বলি, সেরকমই নিউরনের আবরণকে বলবো নিউরোলেমা। এখন দেখো, এই যে এক্সনের একদম লাস্টে টার্মিনাল অংশটা যেখানে আছে, সেখানটা কি করে? একটা নিউরন কি টোটাল একেবারে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত না, এখানে একটার সাথে একটা কানেক্টেড হয়ে অনেকগুলো নিউরন হয়েছে। কীরকম দেখো, এখানে আবার এই যে অন্য একটা নিউরনের ডেনড্রাইট এখানে থাকবে। ঠিক আছে, অন্য একটা নিউরনের ডেনড্রাইট এসে এখানে জয়েন করবে। তাহলে এই যে একটা নিউরনের এক্সন এবং আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে যে সংযোগ স্থলটা বা কানেকশন যেখানে হয়, এটাকে বলা হয় সিনাপস। এই জায়গাটাকে বলা হয় সিনাপস। এই সিনাপসের মাধ্যমেই বিভিন্ন উদ্দীপনাগুলো এক নিউরন থেকে আরেক নিউরনে প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে আমরা নিউরন সম্পর্কে পড়ে ফেললাম। এখন আমরা দেখব যে স্নায়ুতন্ত্র, এই যে আমরা বললাম যে আমাদের একেবারে মাথা থেকে মস্তিষ্ক থেকে পায়ের পাতা পর্যন্ত কিভাবে আমাদের এই উদ্দীপনাগুলো, আমরা কিভাবে রিয়্যাক্ট করি, কিভাবে উদ্দীপনাগুলো বহন হয়, সেটা আমরা একটু দেখব। তার আগে আমি একটু বলে দিই, এই নিউরন কিন্তু 3 ধরনের। একটা হচ্ছে সংবেদী, বা এটাকে বলা হয় সেন্সরি নিউরন। আরেকটা হচ্ছে
আজ্ঞাবাহী বা এটাকে বলা হয় মোটর নিউরন। আরেকটা নিউরন আছে যেটা হচ্ছে মিশ্র, বা এটাকে বলা হয় মিক্স নিউরন। তাহলে নিউরনের প্রকারভেদ, নিউরন কত ধরনের হতে পারে? সংবেদী নিউরন বা সেন্সরি নিউরন, আজ্ঞাবাহী নিউরন বা মোটর নিউরন, আর একটা হচ্ছে মিশ্র নিউরন বা মিক্স নিউরন। সংবেদী নিউরন কি? সংবেদী নিউরন হচ্ছে যে নিউরনগুলো আমাদের বিভিন্ন সেন্সেশনের যে জায়গাগুলো আছে, চোখ, নাক, মুখ, এগুলো থেকে মানে সংবাদটা বা ফিলিংসটা বা অনুভূতিটা কোথায় নিয়ে যায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে। সেই যে নিউরনের মাধ্যমে যাবে সেটাকে বলা হয় সংবেদী নিউরন বা সেন্সরি নিউরন। আর আজ্ঞাবাহী মানে আমাদের এই মস্তিষ্ক বা আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেটা তার অর্ডারটা যে ফলো করে যে নিউরনটা, তার অনুযায়ী যে কাজ করে যে নিউরনটা, সেটাকে আমরা বলবো আজ্ঞাবাহী বা মোটর নিউরন। আর কিছু নিউরন আছে দুইটা ধরনেরই কাজ করে, এটাকে মিক্স নিউরন বলবো। আমরা এখন স্নায়ুতন্ত্রের উদ্দীপনা পরিবহন কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। দেখো, এখানে আমরা একটা অনুভূতির যে অঙ্গগুলো আছে, যে অঙ্গটাকে চার্ট করেছি, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে আমরা ঘ্রাণ অনুভব করি, জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করি, ত্বকের মধ্যে আমরা সেন্সেশন বা ফিলিংস পাই। এগুলো হচ্ছে আমাদের অনুভূতি অঙ্গ, ঠিক আছে? এই অনুভূতি অঙ্গ থেকে বিভিন্ন সেন্সেশন, এই যে একটা নার্ভ থেকে, একটা নিউরন থেকে, এই যে ডেনড্রাইট, এই যে একজন সিনাপসের মাধ্যমে চলে গেলো, এই অনুভূতিগুলো একটা থেকে চলে গেলো কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ বলেছি মস্তিষ্ক এবং মেরুরজ্জু, সেখানে চলে যায়। এবং সেখান থেকে যে অর্ডারটা আসে সেটা আবার, এটা হচ্ছে আজ্ঞাবাহী নিউরন, এই যে সংবেদী স্নায়ুর মাধ্যমে চলে আসছে নিউরনের মাধ্যমে। এবং আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে এর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অর্ডারটা, সেটা আবার এক নিউরন থেকে আরেক নিউরন করে করে আমাদের সেই সব সেন্সেশনের জায়গাতে চলে যাবে। এটা কীভাবে কাজ করে আমি একটু তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। মনে করো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আনমাইন্ডফুল, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ। হঠাৎ করে একটা গাড়ি টার্ন করে তোমার সামনে চলে আসলো একটা রাস্তা দিয়ে, গাড়ির হেডলাইটটা তোমার চোখে পড়লো। তুমি যখনই দেখবে তোমার চোখ বড় হয়ে যাবে। এই যে তুমি গাড়িটা দেখলে হঠাৎ, তোমার এই যে সেন্সেশনটা চোখ দিয়ে তুমি দেখেছো, এই অনুভূতিটা কি করবে? এই সেন্সরি নার্ভের মাধ্যমে বা সংবেদী নিউরনের মাধ্যমে চলে যাবে কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, ঠিক আছে? তো যাওয়ার সাথে সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি করবে? অর্ডার দিবে যে এই মোটর স্নায়ুকে বা আজ্ঞাবাহী নিউরনকে অর্ডার দিবে যে তুমি তাড়াতাড়ি তুমি পায়ের পাতার মাসেলে চলে যাও, মাসেল পর্যন্ত সেন্সেশনটা নিয়ে যাও, যাতে সে কাজ করতে পারে। সে কি করবে? এই আজ্ঞাবাহী নিউরনের যে অনুভূতিটা, সেটা আমার পায়ের পাতার মাসেলে চলে যাবে, এবং তুমি কী করবে? তোমার পায়ের পাতার মাসেল চলে যাবে এবং তুমি সেখান থেকে তাড়াতাড়ি সরে যাবে। এটা কিন্তু খুব 1 সেকেন্ডেরও খুব কম সময় হয়। তুমি লাইটটা দেখেছো এবং সাথে সাথে তুমি সরে গেছো। এই যে কাজটা, এই টোটাল কাজটা কিন্তু এইভাবেই হয়। আরেকটা বলি, ধরো তোমাকে একটা মশা কামড় দিয়ে, তুমি একদিকে তাকিয়ে কথা বলছো কারোর সাথে, একটা মশা তোমাকে কামড় দিল, তুমি কি করবে? সাথে সাথে মশাটাকে মারবে বা তাড়িয়ে দিবে, তাই না? এই যে এই জিনিসটা, এটাও কিন্তু এই অনুভূতিটা এভাবেই ঘটে। যে যখন মশাটা তোমাকে কামড় দিয়েছে, তুমি স্কিনের মধ্যে ফিল করেছো, ব্যথা অনুভব করেছো, এই যে সেন্সেশনটা বা এই অনুভূতিটা সরাসরি এই কার মাধ্যমে গেছে? সংবেদী নিউরনের মাধ্যমে আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রতে চলে গেছে। সেখান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্ডার করেছে আজ্ঞাবাহী নিউরনকে যে তুমি হাতের মাসেলের মধ্যে চলে যাও অনুভূতি নিয়ে। হাতের মাসেলের মধ্যে অনুভূতি চলে আসছে, আমি কি করেছি? মশাটাকে তাড়িয়ে দিয়েছি বা মশাটাকে মেরে ফেলেছি। তো এই হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র কীভাবে উদ্দীপনা পরিবহন করে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো আমি আজকে যা যা শিখালাম, উদ্ভিদের সমন্বয় সম্পর্কে পড়িয়েছি, বিভিন্ন ফাইটোহরমোন সম্পর্কে পড়েছি, ফাইটোহরমোনের প্রকারভেদ সম্পর্কে পড়িয়েছি, বিভিন্ন উদ্ভিদের উদ্দীপনা কীভাবে সাড়া দেয় উদ্ভিদ, সেটাতে পড়িয়েছি, ট্রপিক চলন সম্পর্কে পড়েছি, ট্রপিক চলনের প্রকারভেদ পড়িয়েছি, হ্যাঁ, স্নায়ুতন্ত্র সম্পর্কে পড়েছি, স্নায়ুতন্ত্রের প্রকারভেদ পড়িয়েছি, নিউরন সম্পর্কে পড়েছি, নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করেছি, এবং একটা নিউরনের গঠন সম্পর্কে পড়েছি, এবং আমাদের কিভাবে নিউরনগুলো কাজ করে সেই সম্পর্কে তোমাদের চিত্র এঁকে, একটা প্রবাহ চিত্র এঁকে দেখিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই আমার আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছো যে আমি যতটুকু আজকে পড়িয়েছি, এই অধ্যায়ের 5ম অধ্যায় যতটুকু পড়িয়েছি, ততটুকু তোমরা নিশ্চয়ই বাড়িতে প্র্যাকটিস করবে। এবং এই চিত্রটা, নিউরনের চিত্রটা, এখান থেকে কোশ্চেন আসলে এখান থেকে অনেক ম্যাক্সিমাম কোশ্চেন এই নিউরন দিয়েই কোশ্চেন আসে।
তোমরা কিন্তু খুব ভালো করে এর চিহ্নিত চিত্রটা ভালো করে শিখবে এবং এই স্নায়ুতন্ত্রের উদ্দীপনা কীভাবে পরিবহন হয় এটা থেকেও কোশ্চেন আসে। তোমরা এই চিত্রটাও ভালো করে বাড়িতে বারে বারে প্র্যাকটিস করবে, ভালো করে শিখবে, তাহলে তোমরা অবশ্যই এখান থেকে কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবে। আমরা নেক্সট ক্লাসে মস্তিষ্ক থেকে নিয়ে ঘাম ও মূত্র পর্যন্ত পড়ব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। যদি বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। বি কেয়ারফুল অ্যাবাউট করোনা ভাইরাস। তুমি নিজে যদি ভালো থাকো, নিজে সেফ থাকো, তাহলে অন্যকেও সেফ রাখতে পারবে, তোমার পরিবারকেও সেফ রাখতে পারবে। তোমাদের সাথে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।